আচ্ছা, আজকে দেখো আমরা একটা নতুন টপিক পড়ব। হ্যাঁ, আজকে আমরা একটা নতুন টপিক পড়ব, সেটা হলো পৃথিবীর চৌম্বকত্ব। দেখো, পৃথিবীর চৌম্বকত্ব অথবা আর্থস ম্যাগনেটিজম, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, ইয়া পৃথিবীর চৌম্বকত্ব অথবা আর্থস ম্যাগনেটিজম। তো এই রিলেটেড আমরা টপিকগুলো পড়বো আজকে। তোমরা সকলেই জানো যে পুরো পৃথিবী এটা একটা চৌম্বকের মতো আচরণ করে, এটা তোমরা সবাই জানো। আর এই চৌম্বকের মতো আচরণ করে, সেজন্য পুরো পৃথিবীর অভ্যন্তরে আমরা এই আমাদের হিসেবের সুবিধার জন্য একটা বার ম্যাগনেট অথবা একটা দণ্ড চুম্বককে চিন্তা করে নিতে পারি। দেখো, সম্পূর্ণ পৃথিবীটা একটা চৌম্বকের মতো আচরণ করে। তো এই চৌম্বকত্ব সম্পর্কে আজকে আমরা পড়ব। তো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো এটাও বুঝতে হলেও তোমার ফুল কনসেন্ট্রেশন লাগবে। তো আশা করি সবাই ক্লাসে মনোযোগ দিবে। তো আমরা এটা শুরু করি। এই মুহূর্তে যারা যারা ক্লাসে জয়েন করলো, এই মুহূর্তে যারা যারা ক্লাসে জয়েন করেছো, তারা সবাই তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে নাও। আর যারা যারা জয়েন করেনি তাদেরকে দ্রুত জয়েন করতে বলো, যেন সবাই মিলে ক্লাসটা করতে পারে। এতে আশা করি সবারই উপকার হবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। দেখো, পৃথিবীর চৌম্বকত্ব অথবা আর্থস ম্যাগনেটিজম। তা আজকে আমরা এটা দেখব। দেখো, প্রথমে আমরা একটা পৃথিবী চিন্তা করলাম। ধরো, এটা আমাদের পৃথিবী। দেখো, আমরা একটা পৃথিবী চিন্তা করলাম, এটা আমাদের পৃথিবী। তো এই পৃথিবী, দেখো এই পাশেরটা, এটা হলো নর্থ পোল। দেখো, এটা হলো নর্থ পোল অথবা উত্তর মেরু। আর এটা হলো সাউথ পোল অথবা দক্ষিণ মেরু, এটা আমরা জানি। আর তোমরা জানো, পৃথিবীর যে ঘূর্ণন অক্ষ অথবা রোটেশনাল এক্সিস, এটা কিন্তু একটু এরকম ইনক্লাইন হয়ে থাকে অথবা একটু বাঁকা হয়ে থাকে, একদম স্ট্রেট কিন্তু থাকে না। এটা তোমরা ক্লাস 8এও পড়ছো অথবা 9-10এও পড়ছো এগুলো, যে ওই পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি। ঠিক আছে? তো এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো। তো এখান থেকে দেখো, আমরা এই পৃথিবী এটা চিন্তা করলাম, এই পৃথিবীর এই পাশে আমরা এটা নর্থ পোল চিন্তা করলাম, আর এই পাশেরটা চিন্তা করলাম হলো সাউথ পোল। হ্যাঁ, এই দুটো চিন্তা করলাম। এখন লক্ষ্য করো, এই নর্থ পোল, দেখো নর্থ পোল, এটাকে আমরা ভৌগোলিক উত্তর মেরু বলতে পারি অথবা জিওগ্রাফিক নর্থ পোল বলতে পারি, যে ভৌগোলিক উত্তর মেরু অথবা জিওগ্রাফিক নর্থ পোল। সেমভাবে এটাকে আমরা ভৌগোলিক দক্ষিণ মেরু, দেখো ভৌগোলিক দক্ষিণ মেরু অথবা জিওগ্রাফিক সাউথ পোল বলতে পারি। ওকে, তাহলে এখন আমরা দেখো যে এই ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরু বরাবর যদি আমরা একটা প্লেন চিন্তা করি অথবা একটা তল চিন্তা করি, যদি আমরা এই এটাকে 2 ডাইমেনশনাল একটা সারফেস চিন্তা করতে পারি অথবা জাস্ট একটা এক্সিস অথবা একটা রেখাও চিন্তা করতে পারি। তা আমরা প্রথমে দেখো, এটাকে আমরা দ্বিমাত্রিক একটা তল চিন্তা করলাম, যে একদম উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর এরকম একটা স্ট্রেট একটা সারফেস চিন্তা করলাম। তো এটাকে আমরা বলবো যে ভৌগোলিক মধ্যতল। দেখো, এই তলটাকে আমরা বলবো ভৌগোলিক মধ্যতল। ঠিক আছে? যেহেতু এটা দেখো ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরু বরাবর এই তলটা আমরা চিন্তা করছি, সেই জন্য এই তলটাকে আমরা বলবো ভৌগোলিক মধ্যতল অথবা জিওগ্রাফিক মেরিডিয়ান। দেখো, এটাকে আমরা বলবো জিওগ্রাফিক মেরিডিয়ান এটাকে। আর তোমরা এটা জানো, যদি এটাকে আমরা নর্থ পোল আর সাউথ পোল বরাবর যদি একটা অক্ষ চিন্তা করি, দেখো এটাকে যদি আমরা একটা অক্ষ চিন্তা করি, একটা এক্সিস যদি চিন্তা করি, এক্সিস, তাহলে এইটাকে আমরা বলতে পারবো যে পৃথিবীর ঘূর্ণন অক্ষ অথবা রোটেশনাল এক্সিস অফ আর্থ। দেখো, এটাকে আমরা বলতে পারবো পৃথিবীর ঘূর্ণন অক্ষ অথবা রোটেশনাল এক্সিস অফ, দেখো রোটেশনাল এক্সিস অফ আর্থ এটাকে। তারপর এই অক্ষ সাপেক্ষে পৃথিবী এভাবে নিজ অক্ষের অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরতে পারে। দেখো, এভাবে ঘুরতে পারে। তো ওই জন্য এই অক্ষটাকে আমরা রোটেশনাল এক্সিস অফ আর্থ বললাম অথবা পৃথিবীর ঘূর্ণন অক্ষ বললাম এটা। আচ্ছা, এখন আমি যেহেতু প্রথমে বললাম যে পুরো পৃথিবীটাই অথবা হোল আর্থটাই একটা চৌম্বকের মতো আচরণ করে অথবা একটা ম্যাগনেটের মতো বিহেভ করে। ঠিক আছে?
হ্যাঁ, সাফাত নিবিড় বলছে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, প্রথমে আমি সবাইকে সালাম দিয়ে এবং সবার সালাম অলরেডি নিয়েছি। হ্যাঁ, আবার ওয়ালাইকুম সালাম। এখন তোমরা সবাই ক্লাসে কনসেন্ট্রেট করো, আশা করি ক্লাসটা বুঝবা ভালোভাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, যেহেতু এই পুরো পৃথিবীটা একটা চুম্বকের মতো আচরণ করে, তো এই চুম্বকটাকে আমরা, দেখো চুম্বকের মতো যেহেতু আচরণ করে অথবা একটা ম্যাগনেটের মতো বিহেভ করে, তাহলে যে এই সম্পূর্ণ পৃথিবীর চারপাশে কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স থাকবে অথবা চৌম্বক বলরেখা থাকবে। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স থাকবে অথবা চৌম্বক বলরেখা থাকবে, কারণ আমরা জানি যেখানেই ম্যাগনেট থাকবে অথবা চৌম্বক থাকবে সেখানেই কিন্তু চৌম্বক বলরেখা অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স থাকবে। তো আমরা একটু চিন্তা করে নিই যে পৃথিবীর, দেখো পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা অনেকটা এরকম। তার মানে দেখো যে এই ভৌগোলিক দক্ষিণ মেরু যেখানে আছে, দেখো ভৌগোলিক দক্ষিণ মেরু যেখানে আছে এখান থেকে চৌম্বক বলরেখাগুলো বের হয় এবং ভৌগোলিক উত্তর মেরু যেটা আছে, জিওগ্রাফিক নর্থ পোল, সেখানে গিয়ে শেষ হয়। দেখো প্যাটার্নটা হলো এরকম যে এই ভৌগোলিক দক্ষিণ মেরু যেখানে আছে, জিওগ্রাফিক নর্থ পোল যেখানে আছে, এই জিওগ্রাফিক নর্থ পোল, সেই পাশ থেকে এরকম বলরেখাগুলো বের হয় অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো ইমিট করে, আর এই জিওগ্রাফিক নর্থ পোল যেখানে আছে সেখানে টার্মিনেট হয় অথবা শেষ হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো যে এই দুইটা পয়েন্ট যেখান থেকে ইমিট হচ্ছে অথবা যেখান থেকে বের হচ্ছে, আবার যেই পয়েন্টটাতে ঢুকতেছে অথবা প্রবেশ করতেছে, তাহলে এই দুইটা পয়েন্ট দেখো একদম সেম টু সেম, যে জিওগ্রাফিক নর্থ পোল অথবা জিওগ্রাফিক সাউথ পোল যে পয়েন্টটাতে আছে সেই পয়েন্টটাতে কিন্তু নাই। একটু লক্ষ্য করো, তার মানে দেখো এই পয়েন্টটা এখান থেকে যে ইমিট হচ্ছে সেটা কিন্তু একদম জাস্ট এক্স্যাক্টলি এই ভৌগোলিক দক্ষিণ মেরু এই পয়েন্ট থেকে কিন্তু বের হচ্ছে না অথবা নির্গত হচ্ছে না। সেম ভাবে এই পয়েন্টগুলো একদম ভৌগোলিক উত্তর মেরু যেখানে আছে একদম সেই পয়েন্টে কিন্তু প্রবেশ করতেছে না। ঠিক আছে, আচ্ছা তার মানে দেখো যদি পুরো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্যাটার্ন অথবা ম্যাগনেটিক ফিল্ডের যদি এই বিন্যাসটা অথবা ধরনটা যদি এরকম হয়, তাহলে আমরা এই পুরো পৃথিবীর মধ্যে দেখো এইরকম একটা দণ্ডচুম্বক অথবা বার ম্যাগনেট আছে বলে আমরা চিন্তা করতে পারি। এটা আসলে ক্যালকুলেশনের সুবিধার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কোনো দণ্ডচুম্বক কিন্তু পৃথিবীর অভ্যন্তরে নাই। তো আমরা হিসাবের সুবিধার জন্য এটাকে দণ্ডচুম্বক অথবা একটা বার ম্যাগনেটের সাথে মানে কম্পেয়ার করে নিলাম। তাহলে এখন লক্ষ্য করো যে আমরা জানি, দেখো একটা বার ম্যাগনেটের নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বের হয়। দেখো নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বের হয় এবং সাউথ পোলে গিয়ে প্রবেশ করে। তাহলে দেখো যেহেতু এই পাশ থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বের হচ্ছে, দেখো চৌম্বক বলরেখাগুলো এই পাশ থেকে বের হচ্ছে, এই যে পাশ থেকে বের হচ্ছে, তাহলে এই যে আমরা বার ম্যাগনেটটা চিন্তা করলাম, এই বার ম্যাগনেটটার দেখো এই পাশে থাকবে হলো নর্থ পোল, এই পাশে থাকবে সাউথ পোল। দেখো এই 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 মানে তো এই পয়েন্টটা দেখো, এই এসটা কিন্তু ভৌগোলিক দক্ষিণ মেরু। তাহলে ভৌগোলিক দক্ষিণ মেরু অথবা জিওগ্রাফিক সাউথ পোল যে পাশে থাকে, এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অথবা আর্থের ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোল থাকে সেই পাশে। দেখো নর্থ পোল থাকে সেই পাশে। সেম ভাবে দেখো এই ভৌগোলিক উত্তর মেরু যে পাশে থাকে ঠিক ওই পাশে দেখো এই ম্যাগনেটের সাউথ পোলটা থাকে। তাহলে আমরা দেখো এখন এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি, দেখো যে এই পুরো পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা একটা দণ্ডচুম্বক চিন্তা করি, তাহলে এই দণ্ডচুম্বকের দেখো এই নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বের হচ্ছে এবং এই সাউথ পোলে ঢুকতেছে। দেখো নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বের হচ্ছে, আবার এদিকে সাউথ পোলে ঢুকতেছে। ওকে, তাহলে এখন আমরা দেখো যে এই দিক দিয়ে যে আমরা একটা প্লেন চিন্তা করছিলাম অথবা একটা তল চিন্তা করছি, যে ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরু বরাবর আমরা যে তলটা চিন্তা করছি, সেই তলটাকে কিন্তু আমরা বলছি ভৌগোলিক মধ্যতল। দেখো সেই তলটাকে আমরা বলছি ভৌগোলিক মধ্যতল। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো সেম ভাবে যদি আমরা যে এখান থেকে দেখো এই নর্থ পোল আর সাউথ পোল, এই ম্যাগনেটের যে নর্থ পোল আর সাউথ পোলটা আছে, তো এই নর্থ পোল আর সাউথ পোল এই বরাবরও যদি আমরা একটা সারফেস কনসিডার করি,
দেখো আমরা এটা যদি প্লেন কনসিডার করি, যে এইরকম করে একটা প্লেন কনসিডার করলাম, যে এই প্লেনটা কনসিডার করলাম, এটা কি এই ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোলের ঠিক মাঝামাঝি একটা প্লেন চিন্তা করলাম। ওকে, তো এই প্লেনটাকে দেখো, এই প্লেনটাকে আমরা বলবো যে চৌম্বক মধ্যতল। দেখো এই প্লেনটাকে, দেখো ম্যাগনেটের মাঝখান দিয়ে যে আমরা এই প্লেনটা কনসিডার করছি, সেই প্লেনটাকে আমরা বলবো যে চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান। দেখো চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান। ওকে, তাহলে দেখো ফার্স্টে আমরা এই জিওগ্রাফিক নর্থ পোল আর জিওগ্রাফিক সাউথ পোল, এই দুটা পোলের মাঝে আমরা যে সারফেসটা কনসিডার করছি, সেই সারফেসটার নাম হলো জিওগ্রাফিক মেরিডিয়ান অথবা ভৌগোলিক মধ্যতল। আর এই চৌম্বকের মাঝখান দিয়ে আমরা যে তলটা চিন্তা করছি, যে সারফেসটা আমরা কনসিডার করছি, সেই সারফেসটাকে আমরা বলবো যে চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান। দেখো চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান। তাহলে এখান থেকে, এই ফিগার থেকে তোমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ যে এই ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক মেরিডিয়ান। দেখো ম্যাগনেটিক মেরিডিয়ান, এই যে ম্যাগনেটিক মেরিডিয়ান, এটা হলো, দেখো এটা হলো ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক মেরিডিয়ান। এই দুইটা সারফেস অথবা এই দুইটা প্লেনের মধ্যে একটা স্পেসিফিক একটা অ্যাঙ্গেল থাকে। দেখো এটা একদম, এই ম্যাগনেটটা কিন্তু একদম নর্থ পোল আর সাউথ পোল বরাবর থাকে না। তাহলে এই দুটা প্লেনের মধ্যে, তার মানে কি চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান আর ভৌগোলিক মধ্যতল অথবা জিওগ্রাফিক মেরিডিয়ান, তো এই দুটার মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে। সো এই অ্যাঙ্গেলটাকে, দেখো এই অ্যাঙ্গেলটা অ্যাপ্রক্সিমেটলি হলো 11.5 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা হলো অ্যাপ্রক্সিমেটলি 11.5 ডিগ্রি। তো এটা একটু মনে রাখতে হবে যে এই চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ হলো 11.5 ডিগ্রি, অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যান্ড জিওগ্রাফিক মেরিডিয়ান ইজ 11.5 ডিগ্রি। ওকে, তার মানে দেখো এই অ্যাঙ্গেলটা 11.5 ডিগ্রি। তো এটা একটু মনে রাখতে হবে। তো এখন দেখো আমরা যে প্যাটার্নটা দেখলাম, সেই প্যাটার্নটাকে আমরা এখন যদি দেখো, এটা আমরা অলরেডি দেখছি, তো এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করে আমরা আর্ট করার চেষ্টা করি, দেখো আরেকটু সিম্পলিফাই করে আর্ট করার চেষ্টা করব, করে অ্যাকচুয়ালি আমরা দেখব যে ভৌগোলিক মধ্যতল অথবা চৌম্বক মধ্যতল অথবা জিওগ্রাফিক মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান, এই দুটো টার্মের আমরা ডেফিনেশন দেখব অথবা সংজ্ঞাটা দেখব। তো তোমাদেরকে আমি প্রথমেই বলছি যে ফিজিক্সে কিন্তু কোনো কিছু মেমোরাইজ করার দরকার হয় না, যেমন এমনকি তোমার ডেফিনেশন পর্যন্ত অথবা সংজ্ঞা পর্যন্তও তোমার একদম হুবহু মেমোরাইজ করার প্রয়োজন নাই। তুমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সবগুলো বুঝে বুঝে রাখতে পারবা। তো সেই জন্য তোমাদের যদি এভাবে বুঝে বুঝে যদি ফিজিক্স পড়ো, তাহলে দেখবা ফিজিক্সটা পড়তে অনেক মজা পাবা, আর না হলে দেখবা ফিজিক্স সাবজেক্টটা অনেক বিরক্তিকর লাগবে। তো আশা করি সবাই বুঝে বুঝে পড়বা। আর আমি কিন্তু এই চ্যাপ্টারটা দেখো প্রথম থেকেই অনেক ডিটেলস পড়ানোর চেষ্টা করছি। দেখো একদম প্রথম থেকে অনেক ডিটেলস পড়ানোর চেষ্টা করছি। তো যারা যারা সবগুলো ক্লাস করছো, তারা তো এই কন্টিনিউশনটা বুঝবা যে একটা লেকচারের সাথে আরেকটা লেকচারের যে লিঙ্ক আছে। তো যাদের এরকম মাঝে মাঝে কোনো ব্রেক হয়েছে অথবা প্রথম থেকে করনি, তারা আমাদের ফেসবুক পেজ থেকে একদম লেকচার 1 থেকে শুরু করে আজকে লেকচার 10, তো লেকচার 1 থেকে শুরু করে লেকচার 10 পর্যন্ত একদম একটার পর একটা তুমি দেখবা, তাহলে এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি আশা করি। আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। আবার এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক এই অ্যাডমিশন টেস্টেও কিন্তু এমসিকিউ আসে অনেক, ওই জন্য অনেক ডিটেলস পড়ানোর চেষ্টা করছি আমি। তাহলে এখন দেখো এই ফিগারটাকে আমরা আর একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাইটা কীরকম দেখো, যে আমরা এই যে নর্থ পোল, দেখো এই জিওগ্রাফিক নর্থ পোল আর সাউথ পোল, তো এটাকে আমরা একটা লাইন দিয়ে কনসিডার করলাম। দেখো এটা হলো জিওগ্রাফিক নর্থ পোল, এই যে এই পয়েন্টটাকে আমরা এখানে স্ট্রেট করে লিখলাম। আর এই যে জিওগ্রাফিক যে সাউথ পোল, সেটাকে আমরা এখানে লিখলাম। দেখো এখানে লিখলাম। তো এখন যদি এইরকম চিন্তা করি, দেখো তো এটা কিন্তু দেখো এই মাঝখানের যে লাইনটা, এটা কিন্তু ভৌগোলিক মধ্যতল অথবা জিওগ্রাফিক মেরিডিয়ান। তো এটাকে একটু আমরা সিম্পলিফাই করে লিখব। দেখো এই ফিগারটাকে আমরা একটু সিম্পলিফাই করব। তাহলে এটা আমরা এই জিওগ্রাফিক নর্থ পোল দেখলাম আর জিওগ্রাফিক সাউথ পোল, তাহলে মাঝখানে যে সারফেসটা অথবা মাঝখানে যে লাইনটা,
সেটা হলো ভৌগোলিক মধ্যতল অথবা জিওগ্রাফিক মেরিডিয়ান। তো এখন এরপরে দেখো যে আমরা একটা স্ট্যান্ডের ওপর, দেখো এরকম একটা স্ট্যান্ডের ওপর আমরা একটা ম্যাগনেটিক নিডল রাখবো। দেখো এরকম একটা ম্যাগনেটিক নিডল রাখবো অথবা একটা চৌম্বক শলাকা রাখবো। তো এই চৌম্বক শলাকাটা দেখো, এই চৌম্বক শলাকাটা অথবা ম্যাগনেটিক নিডল যেটা, এটা কিন্তু একদম এই এক্স্যাক্টলি কিন্তু জিওগ্রাফিক নর্থ পোল আর সাউথ পোল বরাবর হয়ে থাকে না। দেখো আমরা অলরেডি জানি যে এই চৌম্বক হলো উত্তর দক্ষিণ অথবা এই নর্থ সাউথ ইন্ডিকেট করে, কিন্তু এটা কিন্তু ম্যাগনেটিক যে কম্পাসটা এটা কিন্তু একদম অ্যাকচুয়ালি একদম অ্যাকুরেটলি কিন্তু জিওগ্রাফিক নর্থ পোল আর জিওগ্রাফিক সাউথ পোল এর সাথে কিন্তু অ্যালাইন হয়ে থাকে না অথবা এই বরাবর থাকে না। তার মানে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করে থাকে, যে তোমরা এখান থেকে দেখতেছো যে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করে থাকে। তো এখন আমরা যদি এরকম একটা প্লেন কনসিডার করি, দেখো এই জিওগ্রাফিক নর্থ পোল আর জিওগ্রাফিক সাউথ পোল এর সাথে পারপেন্ডিকুলারলি অথবা লম্বভাবে যদি আমরা একটা প্লেন কনসিডার করি, তো এই যে এই প্লেনটাকে কিন্তু আমরা বলছি যে জিওগ্রাফিক মেরিডিয়ান। দেখো এই যে এই মানে এই প্লেনটাকে আমরা বলছি অলরেডি জিওগ্রাফিক মেরিডিয়ান। ওকে, আবার সেম ভাবে দেখো এই ম্যাগনেটিক নিডল যেটা আছে অথবা চৌম্বক শলাকা আছে, এই চৌম্বক শলাকা বরাবরও যদি আমরা নিচের দিকে একটা লম্ব একটা সারফেস চিন্তা করি অথবা উলম্ব একটা তল চিন্তা করি, ঠিক আছে। তো এখন এই উলম্ব তলটা অথবা পারপেন্ডিকুলার সারফেস এটাকে দেখো এই যে এভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো এটা কিন্তু এই এন্ডটা কিন্তু এই ম্যাগনেটের নর্থ পোল। দেখো এই এন্ডটা হলো এই ম্যাগনেটের নর্থ পোল আর এই এসটা হলো এই ম্যাগনেটের সাউথ পোল, আর এই দুটা হলো জিওগ্রাফিক নর্থ পোল আর জিওগ্রাফিক সাউথ পোল। এখন এখানে দেখো যে এই গ্রিন কালারের যে আমরা সারফেসটা কনসিডার করছি, দেখো গ্রিন কালার যে সারফেসটা কনসিডার করলাম এই সারফেসটা কিন্তু চৌম্বক মধ্যতল। দেখো এই সারফেসটা হলো চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান। এখন এখান থেকেও এই ফিগার থেকেও তোমরা দেখতেছো যে এই দুটো সারফেসের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে। দেখো এই দুটো সারফেসের ইন্টারমিডিয়েট একটা অ্যাঙ্গেল আছে, যেমন এটাকে দেখো এটা আমরা টু ডাইমেনশনাল মানে ডাইমেনশনাল দেখলাম একটা লাইন দিয়ে, আর এটাও আমরা দেখো যে সারফেস দিয়ে দেখলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরো এই 11.5 ডিগ্রি এটার ক্ষেত্রে এই চিত্রের জন্য অথবা এই ফিগারের জন্য। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেটাকে বলা হলো বিচ্যুতি কোণ অথবা অনলি বিচ্যুতি। দেখো বিচ্যুতি বললো কেন, যে ম্যাগনেটটা দেখো ম্যাগনেটের যে অ্যাক্সিসটা অথবা ম্যাগনেটের যে অক্ষটা সেটা এই জিওগ্রাফিক যে মেরিডিয়ানটা এখান থেকে কত অ্যাঙ্গেলে অথবা কতটুকু অ্যাঙ্গেলে ডেভিয়েট হয়ে গেল অথবা বিচ্যুত হয়ে গেল, যে এখান থেকে কতটুকু অ্যাঙ্গেলে ডেভিয়েট হলো অথবা বিচ্যুত হলো, এটাকে বলা হলো বিচ্যুতি কোণ অথবা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। দেখো এটাকে বলা হলো বিচ্যুতি কোণ অথবা শুধু তুমি অনলি বিচ্যুতি বলতে পারো, অনলি বিচ্যুতি অথবা অনলি ডিক্লাইনেশন, ঠিক আছে। তাহলে এই ডিক্লাইনেশনটা আসলে একটু অ্যাকচুয়ালি খেয়াল করো যে এই বিচ্যুতি কোণ অথবা অনলি বিচ্যুতি কি অথবা ডিক্লাইনেশন কি, এটাও কিন্তু এক্সামে আসতে পারে যে বিচ্যুতি কোণ অথবা ডিক্লাইনেশন কি। তো এখান থেকে এই ফিগার থেকেও তুমি কিন্তু ইজিলি বলতে পারবা একদম শর্টকাটে সিম্পল ওয়েতে যে এই বিচ্যুতিটা হলো যে জিওগ্রাফিক মেরিডিয়ান। দেখো এই জিওগ্রাফিক মেরিডিয়ান অথবা ভৌগোলিক মধ্যতল আর এই চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান, দেখো এই চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান এই দুটা সারফেসের মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, এই দুটা সারফেসের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল। তো এই ফিগার থেকে তুমি এটা বিচ্যুতি কোণ অথবা এই ডিক্লাইনেশন ইজিলি বুঝতে পারবা। তো এখন এই দুটা ফিগারের কম্বিনেশনে আমরা এটা দেখব যে ভৌগোলিক মধ্যতলটা আসলে কি। দেখো ভৌগোলিক মধ্যতলটা কি। তো এখান থেকে আমরা অলরেডি বুঝে গেছি যে পৃথিবীর কোন স্থানে দেখো পৃথিবীর কোন স্থানে এই ভৌগোলিক উত্তর মেরু ও ভৌগোলিক দক্ষিণ মেরু বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানের ভৌগোলিক মধ্যতল বলে। দেখো ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরু বরাবর যদি আমরা একটা উলম্ব তল চিন্তা করি, একটা পারপেন্ডিকুলার, দেখো একটা পারপেন্ডিকুলার অথবা ভার্টিক্যাল প্লেন কনসিডার করি, একটা পারপেন্ডিকুলার আর ভার্টিক্যাল প্লেন কনসিডার করি, তাহলে এই ভার্টিক্যাল প্লেনটা কি বলা হলো জিওগ্রাফিক মেরিডিয়ান। তাহলে দেখো দ্য ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন অ্যালং দ্য জিওগ্রাফিক নর্থ অ্যান্ড সাউথ পোলস, দেখো অ্যালং দ্য geographic north and south pole at any place on the earth is called geographic meridian। তো আশা করি জিওগ্রাফিক মেরিডিয়ানটা অথবা এই ভৌগোলিক মধ্যতলটা কি সেটা সবাই বুঝছো। তো সেম ভাবে
দেখো সেম ভাবে এই চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ানটা কি সেটাও আমরা ডেফিনেশন দিতে পারবো। দেখো চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ানটা কি সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। তো একই রকম দেখো, এটার মতো একই রকম যে দেখো এই যে আমরা যে এই কম্পাসটা আমরা এখানে হ্যাঙ্গিং পজিশনে রাখলাম, ঠিক আছে, তো ফ্রিলি সেট করা আছে, মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় আছে, এরকম টাইপের বলতে পারো। এটা যে কোনো দিকে ভাইব্রেট করতে করতে এই এই বরাবরে সেই স্থির হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোন স্থানে মুক্তভাবে ঝুলন্ত স্থির চুম্বকের চৌম্বক অক্ষ বরাবর, দেখো এই মাঝখানের যে লাইনটা সেটা হলো ম্যাগনেটিক অ্যাক্সিস, এই চৌম্বক অক্ষ বরাবর আমরা যে উলম্ব তল চিন্তা করলাম, দেখো এই চৌম্বক অক্ষ বরাবর যে আমরা একটা উলম্ব তল চিন্তা করলাম, একটা ভার্টিক্যাল যে প্লেন চিন্তা করলাম, সেই ভার্টিক্যাল প্লেনটাকে বলা হলো ম্যাগনেটিক মেরিডিয়ান অথবা চৌম্বক মধ্যতল। তাহলে দেখো কোনো স্থানে মুক্তভাবে ঝুলন্ত স্থির চৌম্বকের চৌম্বক অক্ষ বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানের চৌম্বক মধ্যতল বলে। দেখো তাহলে এই গ্রিন কালারের যেটা হয় সেটা হলো চৌম্বক মধ্যতল, আর এই নিচেরটা হলো এটা হলো ভৌগোলিক মধ্যতল। তাহলে দেখো চৌম্বক মধ্যতলটা আমরা ইংলিশে বলতে পারি যে দ্য ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন, দেখো ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন যে অ্যালং দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস অফ এ ফ্রিলি হ্যাঙ্গিং স্টিল ম্যাগনেট। স্টিল মানে এটা স্থির থাকতে হবে, যেমন এরকম এই টু অ্যান্ড ফ্রো এরকম ভাইব্রেট করতে করতে একসময় স্থির হবে, সেক্ষেত্রে এই প্লেনটা কনসিডার করতে হবে। অ্যাট এনি প্লেস ইজ কল্ড ম্যাগনেটিক মেরিডিয়ান। দেখো দ্য ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন অ্যালং দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস অফ এ ফ্রিলি হ্যাঙ্গিং স্টিল ম্যাগনেট অ্যাট এনি প্লেস ইজ কল্ড ম্যাগনেটিক মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ান। তো আশা করি এই দুইটা টার্মের সংজ্ঞা তোমরা বুঝছো, ডেফিনেশনটা ক্লিয়ার, যে এটা আসলে অ্যাকচুয়ালি মেমোরাইজ করতে হবে না, তুমি বুঝলেই এটা তুমি নিজের থেকে লিখতে পারবা। তো মেমোরাইজ করলে অ্যাকচুয়ালি এটা তোমার কিছুদিন পরে দেখবে আবার এটা ভুলে যাবা। তো এগুলো আসলে সব কিছু বুঝে বুঝে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখবা এগুলা কোনো এই ডেফিনেশন অথবা কোনো টপিক তুমি সহজে ভুলবা না। আচ্ছা এবার দেখো আমরা দেখব যে এই বিচ্যুতি কোণ অথবা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, এই যে আমরা যে বিচ্যুতি কোণটা আমরা এখানে দেখছিলাম, যে এই বিচ্যুতি কোণটার এখন আমরা ইজিলি সংজ্ঞা দিতে পারি অথবা ডেফিনেশনটা ইজিলি দিতে পারি। দেখো এটাও তোমরা এখন ডেফিনেশন বুঝবা। দেখো পৃথিবীর কোনো স্থানে মুক্তভাবে স্থাপিত চৌম্বক শলাকা ভৌগোলিক মধ্যতল থেকে যে কোণে বিচ্যুত হয়। দেখো এই চৌম্বক শলাকাটা ভৌগোলিক মধ্যতল থেকে যেই কোণে বিচ্যুত হয়, অথবা পৃথিবীর কোনো স্থানে ভৌগোলিক মধ্যতল, এই যে এটা ভৌগোলিক মধ্যতল, আর এই চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী যে কোণ সেটাকে বিচ্যুতি কোণ বলে। দেখো এই দুইটা সারফেস অথবা এই দুটো তলের মধ্যবর্তী যে কোণ, যে ম্যাগনেটিক, দেখো এই জিওগ্রাফিক মেরিডিয়ান আর এই ম্যাগনেটিক মেরিডিয়ান, এই দুইটা সারফেস অথবা প্লেনের মধ্যবর্তী যে কোণটা সেটাকে আমরা বিচ্যুতি কোণ বলবো। দেখো দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ এ ফ্রিলি হ্যাঙ্গিং ম্যাগনেটিক নিডল in any place on the earth declines from the geographic meridian। দেখো এই জিওগ্রাফিক যে মেরিডিয়ানটা আছে এখান থেকে একটু বিচ্যুত হয়েছে, এই বিচ্যুতির ইংলিশ ডিক্লাইন, from the geographic meridian, or the angle between magnetic meridian and geographic meridian is called the angle of declination of that place, is called a angle of declination of that place। তো আশা করি বিচ্যুত কোণটা সবাই বুঝছো। আমাকে একটু কমেন্ট করে সবাই জানাও যে তোমরা লেকচারটা বুঝতেছো কিনা। হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানাও যে লেকচারটা আসলে তোমরা বুঝতেছো কিনা, একটু কমেন্ট করে জানাও। তাহলে দেখো এই যে এই বিচ্যুতি কোণটা অথবা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, এটা দেখো যে এই যে এই জিওগ্রাফিক যে মেরিডিয়ানটা, দেখো জিওগ্রাফিক যে মেরিডিয়ান, এই জিওগ্রাফিক মেরিডিয়ান যে আমরা যেহেতু এবার এখানে নর্থ পোল ধরলাম, সাউথ পোল ধরলাম, তাহলে অবভিয়াসলি এদিকে ইস্ট হবে আর এদিকে ওয়েস্ট হবে। দেখো এরকম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এরকম হবে। তাহলে একটু লক্ষ্য করো, দেখো তাহলে একটু লক্ষ্য করো যে এই যে অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন অথবা বিচ্যুতি কোণ, দেখো এটা দেখো এই ম্যাগনেটিক যে মেরিডিয়ানটা অথবা চৌম্বক যে যে এই ভৌগোলিক যে মধ্যতলটা, এই ভৌগোলিক মধ্যতলের দেখো পূর্ব দিকেও থাকতে পারে, এই যে এই ম্যাগনেটিক যে কম্পাস এটার যে নর্থ পোল সেটা দেখো পূর্ব দিকেও থাকতে পারে, অথবা দেখো এই দিকেও থাকতে পারে, যে পশ্চিম দিকেও থাকতে পারে। যে এটা যদি দেখো এই কম্পাসটা যদি এরকম করে থাকতো, দেখো কম্পাসটা যদি এরকম করে থাকতো তাহলে এই নর্থ পোলটা কিন্তু পশ্চিম দিকে থাকতো। দেখো এখন এই নর্থ পোলটা হলো পূর্ব দিকে আছে, টুয়ার্ডস দ্য ইস্ট,
আবার এই কম্পাসটা যদি এভাবে থাকতো, এভাবে অ্যালাইন করে থাকতো, তাহলে এই নর্থ পোলটা কিন্তু ওয়েস্টের দিকে থাকতো। তাহলে আমরা এটা বলতে পারি, দেখো দেখো এটা বলতে পারি যে চুম্বক শলাকাটির উত্তর মেরু, দেখো এই ম্যাগনেটিক নিডলটার নর্থ পোল, দেখো এই ভৌগোলিক মধ্যতলের পূর্ব বা পশ্চিম পাশে থাকতে পারে। তার মানে এই পাশেও থাকতে পারে অথবা এই পশ্চিম পাশেও থাকতে পারে, ঠিক আছে, দুই পাশে থাকতে পারে। তাই দেখো সেজন্য এই বিচ্যুতিকোণ প্রকাশ করার জন্য অবশ্যই পূর্ব পশ্চিম উল্লেখ করতে হবে। তার মানে দেখো যে ইস্ট আর ওয়েস্ট মেনশন করতে হবে, যে আসলে এই ম্যাগনেটিক যে কম্পাসটা আছে এই নর্থ পোলটাকে আসলে যে এই পূর্ব দিকের সাথে মানে পূর্ব দিকে আছে নাকি এই পশ্চিম দিকে আছে, সেটা এই ডিগ্রি মেনশন করার পর বলতে হবে এত ডিগ্রি পূর্ব অথবা এত ডিগ্রি ইস্ট। আবার যদি এই ম্যাগনেটিক নিডলটা যদি এভাবে থাকে তখন বলতে হবে যে হ্যাঁ এত ডিগ্রি ওয়েস্ট। তার মানে দেখো যে এই বিচ্যুতি কোণ অথবা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশনের সাথে ইস্ট আর ওয়েস্ট এই দুটো ওয়ার্ডও অ্যাড করে দিতে হবে। সেখানে আমরা দেখো এই লাইনটা লিখলাম যে চৌম্বক শলাকাটির উত্তর মেরু ভৌগোলিক মধ্যতলের পূর্ব বা পশ্চিমাটে থাকতে পারে। এই উত্তর মেরু এই ভৌগোলিক যে মধ্যতলটা সেটার পূর্ব অথবা পশ্চিম পাশে থাকতে পারে। তাই বিচ্যুতিকোণ প্রকাশ করার জন্য পূর্ব বা পশ্চিম উল্লেখ করতে হবে। দেখো দ্য নর্থ পোল অফ দ্য ম্যাগনেটিক নিডল মে বি ইন দ্য ইস্টার্ন অর ওয়েস্টার্ন সাইড, দেখো ইস্টার্ন অর ওয়েস্টার্ন সাইড অফ দ্য জিওগ্রাফিক মেরিডিয়ান, সো ইস্ট অর ওয়েস্ট ইজ মেনশনড উইথ দ্য ডিক্লিনেশন অ্যাঙ্গেল। ঠিক আছে, তার মানে দেখো ডিক্লিনেশন অ্যাঙ্গেলের সাথে ইস্ট আর ওয়েস্ট ওয়ার্ডটা ইনক্লুড করে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো, দেখো যদি আমরা এখানে বলি যে এই বিচ্যুতিকোণ হলো 30 ডিগ্রি ইস্ট, যদি এরকম বলি যে বিচ্যুতিকোণ 30 ডিগ্রি ইস্ট, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি হবে আর এটা ইস্টের দিকে। যদি সেম ভাবে বলি যে 30 ডিগ্রি ওয়েস্ট, তখন কিন্তু ম্যাগনেটিক কম্পাসটা এভাবে থাকবে। দেখো তখন ম্যাগনেটিক কম্পাসটা এভাবে থাকবে, তখন এখানে 30 ডিগ্রি হবে আর এটা ওয়েস্টের দিকে হবে। তো এরকম সেম ভাবে এটা। তো এখন সচরাচর আরেকটা কোশ্চেন অনেক বেশি আসে যে এই ঢাকায় বিচ্যুতিকোণ 0.5 ডিগ্রি ইস্ট বলতে কি বোঝায় অথবা হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বোঝায়। দেখো এটা বি নাম্বারের মধ্যে এরকম কোশ্চেন আসতে পারে যে ঢাকায় বিচ্যুতিকোণ, এটা তুমি মনে রাখতে পারো যে ঢাকার বিচ্যুতিকোণ কিন্তু এটা এমসিকিউ আসতে পারে। তো ঢাকায় বিচ্যুতিকোণ অথবা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন ইজ হাফ ডিগ্রি অর 0.5 ডিগ্রি ইস্ট, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। ঠিক আছে, তো এটা তুমি এই ফিগার থেকে দেখলে ইজিলি বুঝতে পারবা। দেখো যেহেতু বলছে 0.5 ডিগ্রি ইস্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 0.5 ডিগ্রি। আর যেহেতু ইস্ট বলা আছে, তাহলে এই ম্যাগনেটিক কম্পাসের যে নর্থ পোলটা সেটা ইস্টের দিকে থাকবে। যদি এখানে ওয়েস্ট বলতো তাহলে এই কম্পাসটা আসলে ওয়েস্টের দিকে থাকতো, এরকম এভাবে থাকতো। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি দেখো যে এই ভৌগোলিক মধ্যতলের ইস্টের দিকে থাকবে অথবা এই ভৌগোলিক মধ্যতলের এই ওয়েস্টের দিকে থাকবে। তাহলে দেখো এটা আমরা ইজিলি বলতে পারি দেখো যে ঢাকায় বিচ্যুতিকোণ এত বলতে বোঝায় ঢাকায় মুক্তভাবে স্থাপিত চৌম্বক শলাকার। দেখো এই ফ্রিলি আমরা একটা ম্যাগনেটিক নিডল সেট করলাম, যদি এটা ফ্রিলি মানে যে কোনো দিকে ইচ্ছা তো মুভ করতে পারে নিজে নিজে, তো মুক্তভাবে যদি আমরা সেট করি, তাহলে দেখো এই শলাকার উত্তর মেরু এই ম্যাগনেটিক নিডলটার নর্থ পোল দেখো ভৌগোলিক মধ্যতলের সাথে 0.5 ডিগ্রি কোণে পূর্ব পাশে অবস্থান করবে। দেখো এই ভৌগোলিক মধ্যতল অথবা জিওগ্রাফিক মেরিডিয়ানের সাথে 0.5 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে থাকবে। ঠিক আছে, পূর্ব দিকে থাকবে। তাহলে এখান থেকে তুমি এই ফিগার থেকে ইজিলি এটা বলতে পারবা। তো জাস্ট এটা লিখে দিলে তুমি একদম দেখবা 2 এ 2 পাবা। দেখো ডিক্লিনেশন অফ 0.5 ডিগ্রি ইস্ট ইন ঢাকা means that the north pole of the freely hanging magnetic needle in Dhaka lies in the east, দেখো lies in the east making an angle, দেখো lies in the east making an angle, দেখো making an angle 0.5 degree with the geographic meridian। তার মানে জিওগ্রাফিক মেরিডিয়ানের সাথে 0.5 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে থাকবে। তো এটার মিনিং আসলে অ্যাকচুয়ালি এটা। তো এটা ধরো বিভিন্ন দেশের অথবা বিভিন্ন কান্ট্রির অথবা ধরো এই একটা কান্ট্রির মধ্যে বিভিন্ন যে এই শহরগুলো আছে, সিটিগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার কিন্তু বিচ্যুতিকোণ এক একটার কিন্তু আলাদা আলাদা। তো এরকম করে এটা ভ্যালু চেঞ্জ করে অন্য সিটির জন্য অথবা অন্য কান্ট্রির জন্য দিতে পারে এক্সামে। তো আশা করি যেভাবেই দেখ তোমরা এটা আশা করি পারবা। হ্যাঁ, এটা কি সবাই বুঝছো নাকি একটু কমেন্ট করে জানাও। এটা সবাই একটু বুঝছো নাকি কমেন্ট করে জানাও আমাকে। তাহলে এখন আমরা দেখবো যে বিনতি অথবা ডিপ। দেখো বিনতি কোণ অথবা ডিপ অথবা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, দেখো আগেটা ছিল অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, এটা হলো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। আগেটা ছিল বিচ্যুতি কোণ আর এখন আমরা দেখবো হলো বিনতি কোণ। এই বিনতি কোণটা কি?
তো এই বিচ্যুতি কোণ আর বিনতি কোণ দেখবা অনেকে কনফিউজড হয়ে যায়, যে একটার সাথে একটা ম্যাচ করে ফেলে যে কোনটা আসলে কি। তো আজকের লেকচারের পরে আশা করি এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো এখন আমরা দেখব যে বিনতি কোণটা কি, অথবা অ্যাঙ্গেল অফ ডিপ অথবা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, এটা কি দেখব। তাহলে আমরা দেখো এই সেম ভাবে যে আমরা প্রথমে যে স্লাইডে যে আর্থ চিন্তা করছিলাম, এটাকে দেখো আর্থ চিন্তা করছি। সো এই আর্থকে আমরা একটু বোঝার সুবিধার জন্য একটু রোটেট করে নিই। দেখো এরকম করে রোটেট করে এভাবে বসাই। দেখো যে এভাবে বসালে ধরো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নাও হতে পারে। তো সেই জন্য আর্থ হোল আর্থটাকে আমরা একটু এভাবে রোটেট করে এভাবে সেট করলাম। দেখো এরকম ছিল, দেখো এরকম ছিল, এখান থেকে একটু রোটেট করে আমরা দেখো এভাবে আমরা সেট করলাম। আচ্ছা, এভাবে সেট করার পরে দেখো যে তোমরা জানো যে এই যে এটা হলো, দেখো এটা হলো জিওগ্রাফিক নর্থ পোল। দেখো এটা হলো জিওগ্রাফিক নর্থ পোল, আর এই যে এটা হলো জিওগ্রাফিক সাউথ পোল। আর এই এস আর এনটা হলো ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোল। দেখো এন আর এস, এই এন আর এসটা হলো ম্যাগনেটিক নর্থ পোল আর সাউথ পোল। আর এই এন আর এই এস, এই দুটো হলো জিওগ্রাফিক নর্থ পোল আর সাউথ পোল। তো এখন যদি আমরা এভাবে সেট করে দেখি, তখন দেখো যে এই পাশের যে এরিয়াগুলো, আর্থের এই পাশের যে এরিয়াগুলো, সেই এরিয়াটার নাম তোমরা জানো হলো এই বিষুবীয় অঞ্চল অথবা ইকুইটোরিয়াল এরিয়া। ঠিক আছে, দেখো এই পাশের যে এরিয়াটা অথবা এই পাশের যে এরিয়াগুলো, সেগুলোকে বলা হলো বিষুবীয় অঞ্চল অথবা ইকুইটোরিয়াল এরিয়া। আর এই পাশের যে পয়েন্টগুলো, দেখো এই পাশের যে এরিয়া, এই নর্থ পোল আর সাউথ পোল, এই দিকের যে এরিয়াগুলো, সেগুলোকে আমরা বলবো যে মেরু অঞ্চল অথবা পোলার এরিয়া। দেখো এই মাঝখানে বরাবর, দেখো এই মাঝখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, তো এই পয়েন্টের যে এরিয়াগুলো আছে, যে অঞ্চলগুলো আছে, সেগুলোকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল অথবা ইকুইটোরিয়াল এরিয়া। আর এদিকে নর্থ পোল আর সাউথ পোল রিজনের যে এরিয়াটা আছে, সেটাকে আমরা বলবো যে মেরু অঞ্চল অথবা পোলার এরিয়া। ওকে, এখন দেখো যে আর্থের দেখো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো, দেখো এই ম্যাগনেটিক এই নর্থ পোল থেকে বের হচ্ছে, সাউথ পোলে এভাবে ঢুকতেছে। আর তোমরা এই প্রথম দিকে লেকচারের, আমার এই চ্যাপ্টারের প্রথম দিকে আমরা দেখছিলাম যে যদি এই চৌম্বক বলরেখা অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের কোনো একটা পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি অথবা একটা স্পর্শক আট করি, তাহলে ওই স্পর্শকের দিকটা ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে। দেখো এগুলো আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে পড়ছিলাম যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যদি এরকম কার্ভ লাইন হয়, তাহলে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, যেমন এই পয়েন্টে যদি আমি বলি যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আমাদের একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। তাহলে ওই ট্যানজেন্ট অথবা স্পর্শকের দিকটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তো এখন দেখো আমরা যদি একদম দেখো এরকম একটা বার মানে ম্যাগনেটিক নিডল চিন্তা করি, একটা চৌম্বক কম্পাস একটা চিন্তা করি, অথবা চৌম্বক শলাকা যদি চিন্তা করি, আর এটার এই রেড পার্টটাকে আমরা, দেখো এই রেড পার্টটাকে আমরা নর্থ পোল হিসেবে ইন্ডিকেট করলাম, আর এখানে যে ব্লু পার্ট যেটা আছে, সেটাকে আমরা এই সাউথ পোল হিসেবে চিন্তা করলাম। তো এখন এই ম্যাগনেটটাকে দেখো যদি আমরা কি পয়েন্টে সেট করি, দেখো এই লাইনটা যদি আমি ড্র করলাম, এটা হলো এই বিষুবীয় অঞ্চলের সমান্তরাল। দেখো ইকুইটোরিয়াল প্লেনের মানে প্যারালাল একটা লাইন। তো এই লাইনটাকে আমরা হলো অনুভূমিক রেখা বলতে পারি, যে হরিজন্টাল লাইন বলতে পারি। দেখো যে এই লাইনটা আমি ড্র করলাম, এই যে বিষুবীয় অঞ্চলের এদিকে সমান্তরাল এই লাইন থাকতে পারে এদিকে, তো এই লাইনটার প্যারালালি আমি এখানে একটা লাইন ড্র করলাম, তো এটাকে আমরা বললাম যে অনুভূমিক রেখা। তাহলে এখন দেখো জাস্ট এই পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক কম্পাসটাকে এরকম ঝুলাই এর ভর কেন্দ্র দিয়ে অথবা এই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে, যদি আমরা এই কম্পাসটাকে এরকম ফ্রিলি ঝুলাই দেই অথবা ফ্রিলি হ্যাঙ্গিং পজিশনে রাখি, তাহলে দেখো যে এই ম্যাগনেটটার এই পাশের পার্টটা হলো নর্থ পোল। দেখো এই পাশের পার্টটা হলো নর্থ পোল, আর এই পাশের পার্টটা হলো সাউথ পোল। এখন এই পয়েন্টটা যদি একদম ঠিক বিষুবীয় অঞ্চলে হয় অথবা ইকুইটোরিয়াল প্লেনে হয়, তাহলে ইকুইটোরিয়াল প্লেন থেকেও দেখো ইকুইটোরিয়াল প্লেন থেকে এই নর্থ পোল দেখো সেম ডিস্টেন্সে আছে, আবার ইকুইটোরিয়াল প্লেন থেকে এই সাউথ পোলও কিন্তু সেম ডিস্টেন্সে আছে। তার মানে দেখো এখানে যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটের সাউথ পোল এই নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে, এই দিকে আকর্ষণ করবে। আবার সেম ভাবে এই পাশে যে সাউথ পোলটা আছে, এই সাউথ পোলটাকে এই ম্যাগনেটিক নর্থ পোল এটা ওই দিকে অ্যাট্রাক্ট করবে। এখন এই ম্যাগনেটটা যেহেতু একদম মিড পয়েন্টে আছে, যে ইকুইটোরিয়াল প্লেন অথবা বিষুবীয় অঞ্চলে আছে, তাহলে এই সাউথ পোল এই নর্থ পোলকে যেই ফোর্সে অ্যাট্রাক্ট করবে, আবার এই নর্থ পোল এই সাউথ পোলকে সেম ফোর্সে অ্যাট্রাক্ট করবে। তার মানে কি এই দুইটা ফোর্স ইকুয়াল হবে।
তো সেই জন্য দেখো এই ম্যাগনেটিক কম্পাসটা অথবা ম্যাগনেটিক যে নিডলটা সেটা কোনো দিকেই নত হয়ে থাকবে না অথবা কোনো দিকে বেন্ড হয়ে থাকবে না, একদম স্ট্রেট থাকবে, যে এই মানে অনুভূমিক রেখার একদম সমান্তরাল থাকবে। দেখো যদি এই পাশের ফোর্সটা বেশি হতো, এই পাশের যে মানে এই নর্থ পোলটা সেটা এইদিকে একটু হেলে থাকতো অথবা বেন্ড হয়ে যেত এদিকে একটু, ঠিক আছে, ইনক্লাইন হয়ে যেত। আবার যদি এই ফোর্সটা বেশি থাকতো তাহলে এই পাশের যে টার্মিনালটা যে সাউথ পোল সেটা এইদিকে একটু নত হয়ে যেত অথবা বেন্ড হয়ে যেত। এখন যেহেতু দুই পাশের ফোর্স যেহেতু একদম ইকুয়াল, তাহলে এই ম্যাগনেটিক নিডলটা অথবা এই চৌম্বক শলাকাটা একদম অনুভূমিক অক্ষের সাথে এরকম বরাবর থাকবে, অ্যালাইন করা থাকবে। ওকে, আচ্ছা, কিন্তু দেখো যদি এটাকে যদি আমরা এই দিকে রাখি, দেখো এই ম্যাগনেটিক নিডলটাকে যদি আমরা এই দিকে কোনো একটা, দেখো এই ইকুয়েটরিয়াল প্লেন থেকে আমরা এই দিকে চলে আসলাম, ইকুয়েটরিয়াল প্লেন থেকে অথবা এই অঞ্চল থেকে আমরা কোনো ওই অন্য কোনো পজিশনে গেলাম, সেই পজিশনে যদি কোনো একটা ম্যাগনেটিক কম্পাসকে অথবা নিডলকে যদি আমরা এইভাবে এই হ্যাঙ্গিং পজিশনে রাখি, ফ্রিলি হ্যাঙ্গিং পজিশনে রাখি, তখন দেখো এটা কিন্তু আমরা যেখানেই ম্যাগনেটিক কম্পাসটা রাখবো এই আর্থের যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর সাথে নিজেকে অ্যালাইন করে রাখার অথবা নিজেকে সজ্জিত করে রাখার চেষ্টা করবে। যেমন ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যেদিকে থাকবে সেটাই সেই দিকে এটা মানে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে অথবা সজ্জিত হওয়ার চেষ্টা করবে। তো এইদিকে দেখো যদি আমরা এই ইকুয়েটরিয়াল প্লেন থেকে এই পাশের কোনো এরিয়াতে চাই, তখন তো দেখো এই নর্থ পোল থেকে সাউথ পোলের ডিস্টেন্সটা কমে যাবে। তার মানে দেখো এই নর্থ পোলের ওপর এই ম্যাগনেটের সাউথ পোলের অ্যাট্রাকশনটা বাড়বে, আর এই সাউথ পোল থেকে যেহেতু ডিস্টেন্সটা বেড়ে গেল তাহলে এর ওপর কিন্তু অ্যাট্রাকশনটা কমে যাবে। তাহলে দেখো যার অ্যাট্রাকশন বেশি থাকবে সেই দিকেই এই ম্যাগনেটিক কম্পাসটা হেলে থাকবে অথবা ইনক্লাইন হয়ে থাকবে এইদিকে। আবার যদি সেম ভাবে এই পাশের কোনো একটা এরিয়াতে নিয়ে যাই আমরা, বিষুবীয় অঞ্চল থেকে দেখো এই সাউথ পোলের দিকে যদি আমরা যাই, তাহলে এই পাশের কোনো একটা এরিয়ার দিকে যদি এরকম মানে ফ্রিলি হ্যাঙ্গিং পজিশনে রাখি, তাহলে দেখো এই ম্যাগনেটিক কম্পাসটা কিন্তু এখন এই দিকে এরকম হেলে থাকবে অথবা ইনক্লাইন হয়ে থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ম্যাগনেটিক নর্থ পোলের সাথে সাউথ পোলের অ্যাট্রাকশন বেশি হবে। দেখো এটা যেহেতু আমরা সাউথ পোল চিন্তা করছি আর এটা হলো আর্থের ম্যাগনেটিক নর্থ পোল, তো এই নর্থ পোলের সাথে সাউথ পোলের অ্যাট্রাকশনটা বেশি হবে এই সাউথ পোলের তুলনায়। দেখো এটা মানে এখান থেকে অ্যাট্রাকশনের তুলনায় এটা বেশি হবে, তো সেই জন্য কিন্তু এইদিকে একটু হেলে থাকবে অথবা ইনক্লাইন হয়ে থাকবে। তো তোমরা আসলে অ্যাকচুয়ালি বুঝছো, যে আশা করি বুঝছো এটা, যে আমরা যত এটাকে নর্থ পোলের দিকে নিয়ে যাব তত এর উপর নর্থ পোলের অ্যাট্রাকশনটা বাড়বে, সেম ভাবে এটারও যে সাউথ পোলের উপর নর্থ পোলের অ্যাট্রাকশনটা বাড়বে, তো এরকম আসলে অ্যাকচুয়ালি বেন্ড হয়ে যাবে। তো আমরা একটু এখানে এরকম করে যদি দেখার চেষ্টা করি যে এই কম্পাসটার যে ম্যাগনেটিক এক্সিস, এই এক্সিস বরাবর আমরা একটা লাইন করলাম, দেখো যতটুকু বেঁকে গেল অথবা ইনক্লাইন হয়ে গেল সেই বরাবর আমরা একটা লাইন চিন্তা করলাম। এখন এই লাইনটা দেখো এই অনুভূমিক যে অক্ষটা আমরা অথবা অনুভূমিক যে রেখাটা আমরা চিন্তা করছি এই রেখা থেকে কতটুকু নত হয়ে গেল অথবা কতটুকু এই এই মানে সরে গেল, সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা এখানে দেখো ডেল্টা, দেখো স্মল ডেল্টা সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তো এই স্মল ডেল্টা এটাকে বলা হলো বিনতি অথবা ডিপ অথবা ইনক্লানেশন। তার মানে দেখো যে এই অনুভূমিক রেখা থেকে, দেখো অনুভূমিক রেখা থেকে দেখো কত কোণে নত হয়ে যাবে, দেখো এইদিকে নত হয়ে গেল, ওই জন্য এটাকে আসলে অ্যাকচুয়ালি বিনতি বলছে, যে নতি স্বীকার করলো অথবা নত হয়ে গেল। এই হেডটা দেখো এইদিকে ডাউন করতেছে, তো এই ওই ওয়ার্ড থেকে এটা বিনতি আসছে। তাহলে এখন দেখো তাহলে বিনতি কোণ অথবা ডিপ অথবা ইনক্লিনেশন এটা কি, যে আসলে এই অনুভূমিক অক্ষ অথবা অনুভূমিক রেখা থেকে কত কোণে অথবা হাউ মাচ অ্যাঙ্গেলে এটা ইনক্লাইন হয়ে থাকবে অথবা নত হয়ে থাকবে, সেটাই হলো তোমার এই বিনতি কোণ অথবা হলো ইনক্লিনেশন অথবা ডিপ বলতে পারবো। তাহলে আশা করি বিনতি কোণ অথবা ডিপ অথবা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন এটা কি সেটা সবাই বুঝছো। তো এটাকে এখন আমরা খুব ইজিলি ল্যাঙ্গুয়েজ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। দেখো যে পৃথিবীর কোনো স্থানে, দেখো পৃথিবীর যে কোনো স্থানে এই ভর কেন্দ্র দিয়ে মুক্তভাবে ঝুলন্ত, দেখো এই ভর কেন্দ্র দিয়ে অথবা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে এই ভর কেন্দ্র দিয়ে মুক্তভাবে ঝুলন্ত কোনো চৌম্বকের অক্ষ, দেখো কোনো চৌম্বকের অক্ষ অথবা ম্যাগনেটিক অ্যাক্সিস এইটা, দেখো এই চৌম্বকের অক্ষ অথবা ম্যাগনেটিক অ্যাক্সিস এটা যে অনুভূমিকের সাথে, দেখো এই অনুভূমিকের সাথে যে কোণে নত হয়ে থাকে, দেখো অনুভূমিকের সাথে যে কোণে নত হয়ে থাকে সেই কোণটাকে বলা হলো বিনতি কোণ। দেখো সেই কোণটাকে বলা হলো বিনতি কোণ। তাহলে দেখো দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য অ্যাক্সিস অফ এ ম্যাগনেট, দেখো দ্য অ্যাক্সিস অফ এ ম্যাগনেট হ্যাঙ্গিং ফ্রিলি, দেখো হ্যাঙ্গিং ফ্রিলি থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে দিয়ে একটা সুতো দিয়ে এটাকে ঝুলাই রাখা হয়েছে।
দেখো হ্যাঙ্গিং ফ্রিলি থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাট এনি পয়েন্ট, দেখো অ্যাট এনি পয়েন্ট অন দ্য আর্থ, আর্থের যে কোনো পয়েন্টে হতে পারে, যে কোনো সার্ফেস হতে পারে আর্থের, ঠিক আছে। লেন্স ফ্রম দ্য, দেখো লেন্স মানে হলো হেলে পড়া অথবা এদিকে ঝুঁকে পড়া, দেখো ফ্রম দ্য হরিজন্টাল এক্সিস ইজ কল্ড ডিপ অর ইনক্লিনেশন অফ দ্যাট প্লেস। ওকে, আশা করি তোমরা এটা বুঝছো সবাই। ওকে, হ্যাঁ, এই এই অ্যাঙ্গেলটা আশা করি সবাই বুঝছো। তাহলে দেখো যে এই বিনতি কোণ অথবা অ্যাঙ্গেল মানে ডিপ অথবা ডিক্লিনেশন, এটাকে আমরা স্মল ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করব। দেখো এক্ষেত্রেও কিন্তু দেখো এই নতটা কি নর্থ পোলের দিকে হলো, এই নতটা কি অথবা ইনক্লিনেশনটা কি নর্থ পোলের দিকে হলো নাকি সাউথ পোলের দিকে হলো, এটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। যেমন এই দিকের যে পার্টটা, দেখো এই দিকের যে পার্টটা যেমন উত্তর গোলার্ধ, এটা হলো এই উত্তর গোলার্ধ, এটা এই যে নর্থ পোল উত্তর গোলার্ধ, অথবা এই নর্থার্ন হেমিস্ফিয়ার, দেখো নর্থ হেমিস্ফিয়ার বলতে পারি আমরা। তাহলে এই উত্তর গোলার্ধ অথবা নর্থ হেমিস্ফিয়ারে দেখো এই বিনতি কোণটা দেখো যে ডেল্টা ডিগ্রি নর্থ লিখতে হবে। আর এই দিকের ক্ষেত্রে দেখো যে এই দিকের ক্ষেত্রে যদি এইদিকে হয়, এটা হলো যেহেতু দক্ষিণ গোলার্ধ, দেখো এটা দক্ষিণ গোলার্ধ অথবা সাউথার্ন হেমিস্ফিয়ার, তাহলে এই দিকে আমরা লিখবো যে ডেল্টা ডিগ্রি সাউথ, ডেল্টা ডিগ্রি সাউথ। ওকে, তাহলে দেখো এই বিনতি কোণের সাথেও কিন্তু নর্থ আর সাউথ অ্যাড করতে হবে। আর আমরা দেখছিলাম যে বিচ্যুতি কোণ অথবা অ্যাঙ্গেল অফ ডিক্লাইনের সাথে ইস্ট অথবা ওয়েস্ট অ্যাড করতে হয়, আর বিনতি কোণের সাথে অ্যাড করতে হবে নর্থ এবং সাউথ, যে আসলে কোন দিকে হেলে আছে সেটা মেনশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে কোন স্থানের বিনতি দেখো ডেল্টা ডিগ্রি নর্থ অথবা ডেল্টা ডিগ্রি সাউথ হিসেবে উল্লেখ করতে হবে। দেখো ডিপ অর ইনক্লিনেশন অফ এনি প্লেস ইজ মেনশনড অ্যাজ এ ডেল্টা ডিগ্রি নর্থ অথবা ডেল্টা ডিগ্রি সাউথ, এই নর্থ আর সাউথটা মেনশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখো ইজিলি এটা বলতে পারি, দেখো এই যে এই কোশ্চেনটাও আসতে পারে যে ঢাকার বিনতি কোণ 31 ডিগ্রি নর্থ, এটা বলতে আসলে কি বোঝায়। বি নাম্বার কোশ্চেন আসতে পারে যে ঢাকার, দেখো ঢাকার বিনতি কোণ, দেখো ঢাকার বিনতি কোণ অথবা ডিপ অর অ্যাঙ্গেল ইনক্লিনেশন অফ ঢাকা ইজ 31 ডিগ্রি নর্থ, দেখো 31 ডিগ্রি নর্থ, এটা বলতে আসলে কি বোঝায়। দেখো যেহেতু 31 ডিগ্রি নর্থ বলছে, তাহলে অবশ্যই দেখো এই পাশের কোনো একটা পয়েন্ট, দেখো এই দিকের কোনো একটা পয়েন্ট হবে। তাহলে এই পাশের পয়েন্টটাতে, এই পাশের পয়েন্টগুলো কিন্তু অবশ্যই উত্তর গোলার্ধে অবস্থিত। দেখো এখান থেকে এই পাশের যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু উত্তর গোলার্ধ অথবা নর্থ হেমিস্ফিয়ারে আছে। আর এই পাশের পয়েন্টগুলো কিন্তু দক্ষিণ গোলার্ধ অথবা সাউথ হেমিস্ফিয়ারে আছে। তাহলে যেহেতু এখানে নর্থ বলছে, তাহলে আমরা ইজিলি এখানে বলতে পারবো যে ঢাকা উত্তর গোলার্ধে অবস্থিত, তার মানে কি উত্তর গোলার্ধের কোনো একটা জায়গায় অবস্থিত ঢাকা। এবং দেখো কোনো এই চৌম্বক শলাকাকে এর ভর কেন্দ্র দিয়ে মুক্তভাবে ঝুলিয়ে দিলে চৌম্বক শলাকাটি উত্তর মেরুর, দেখো উত্তর মেরু, এই চৌম্বক শলাকাটির উত্তর মেরু অথবা নর্থ পোল, দেখো এই অনুভূমিকের সাথে 31 ডিগ্রি কোণ, দেখো 31 ডিগ্রি কোণ নত হয়ে যাবে। তার মানে দেখো এই অ্যাঙ্গেলটা 31 ডিগ্রি, দেখো এই অ্যাঙ্গেলটা 31 ডিগ্রি, তাহলে 31 ডিগ্রি কোণে এই অনুভূমিকের সাথে সাপেক্ষে নত হয়ে যাবে এই নর্থ পোলটা। যদি এখানে সাউথ হতো তখন এই পাশের অ্যাঙ্গেলটা আমরা চিন্তা করতাম। তাহলে দেখো ডিপ অর ইনক্লিনেশন অফ ঢাকা ইজ 31 ডিগ্রি নর্থ মিনস দ্যাট ঢাকা ইজ ইন দ্য নর্থ হেমিস্ফিয়ার, দেখো এই উত্তর গোলার্ধে অবস্থিত। অ্যান্ড ইফ এ ম্যাগনেটিক নিডল ইজ হ্যাংড ফ্রিলি থ্রু ইটস সেন্টার অফ গ্র্যাভিটি দেন ইটস নর্থ পোল উইল বি ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 31 ডিগ্রি ফ্রম হরিজন্টাল লাইন। সো এই হরিজন্টাল লাইন থেকে 31 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন হয়ে থাকবে। ওকে, আশা করি সবাই এটা বুঝছো। তো আমাদের ক্লাসের টাইমও দেখতেছি শেষের দিকে, তো আশা করি যতটুকু পড়লাম এতটুকু সবাই বুঝছো। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখো আগামী যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আশা করি এই চ্যাপ্টারটা সবাই ভালোভাবে বুঝতে পারছো। আর যদি কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, ভিডিওগুলো তোমরা আবার দেখবা, তো আবার দেখলে আশা করি বুঝতে পারবা। এরপরে যদি না হয় তাহলে আমাদের এই ফেসবুক পেজে তোমরা ইনবক্স করতে পারো, মেসেজ দিতে পারো স্ক্রিনশট নিয়ে যে স্যার এই লাইনটা এই এতটুকু অংশটা বুঝিনি। ওকে, দেখো তো আমি এই টপিকটা পরে আজকে শেষ করে, যে এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, আমি একটু সামারি করি যে ভূচম্বকত্বের উপাদান। দেখো ভূচম্বকত্বের উপাদান এগুলো আসলে কি, দেখো যে কোনো স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ও দিক সঠিকভাবে নির্ণয় করার জন্য
যে রাশির মান জানা প্রয়োজন, তাদের যে রাশিগুলোর মান জানা দরকার, সেই রাশিগুলোকে আসলে ভূচৌম্বকীয় উপাদান বলে। যে এক এক জায়গায় তো চৌম্বক ক্ষেত্রের ইন্টেন্সিটি অথবা ডাইরেকশন এক এক রকম, তাহলে যে কোনো একটা আর্থ সারফেসের যে কোনো একটা জায়গায় যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটির ভ্যালু মাপতে চাই অথবা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাগুলো আমরা সঠিকভাবে নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যে যে কোয়ান্টিটিগুলো দরকার হয় সেই কোয়ান্টিটিগুলোকেই বলে হলো ভূচৌম্বকীয় উপাদান। ঠিক আছে, যে টার্মগুলো আমাদের দরকার হয় সেগুলোকে বলা হলো ভূচৌম্বকত্বের উপাদান। তো এই উপাদানগুলোর মধ্যে একটা অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি, যে বিচ্যুতি অথবা ডিক্লিনেশন। এই বিচ্যুতি কিন্তু ভূচৌম্বকত্বের একটা উপাদান। তার মানে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, ইন্টেন্সিটি, ডাইরেকশন এগুলো প্রপারলি মেজার করার জন্য এই বিচ্যুতি জানতে হবে, ওই স্থানের বিচ্যুতি জানতে হবে। যেমন ঢাকার বিচ্যুতি এই মানে দেখলাম যে 0.5 ডিগ্রি, সেরকম। তো এটা কিন্তু অলরেডি আমরা এই ফিগার থেকে কিন্তু অলরেডি আমরা দেখছি। দেখো দেখো এখান থেকে এই ফিগার থেকে কিন্তু অলরেডি আমরা দেখছি, এটা এই ফিগার থেকে এই বিচ্যুতি কোণটা এটা অলরেডি দেখছি আমরা। আবার দেখো বিনতি কোণ, যেটা ডিপ অথবা ইনক্লিনেশন, দেখো ডিপ অথবা ইনক্লিনেশন, এখানে এই ফিগার থেকে কিন্তু অলরেডি আমরা এটা দেখছি। দেখো এই ফিগার থেকে অলরেডি আমরা এটা কিন্তু দেখছি এটা। তো এই দুটো অলরেডি আমাদের হয়ে গেছে। তার মানে বিচ্যুতি কোণ অথবা বিনতি কোণ এটা কিন্তু এই ম্যাগনেটিক এলিমেন্ট অফ আর্থ। দেখো এই ভূচৌম্বকীয় উপাদান এই দুইটা। আর আরেকটা উপাদান আমাদের বাকি আছে, এটি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটাও ইনশাল্লাহ ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। তাহলে এই আরেকটা উপাদান বাকি আছে, এই ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ অথবা হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়ে এটা এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করে দিব। তো এই এলিমেন্ট হলো তিনটা। দেখো ম্যাগনেটিক এলিমেন্ট হলো তিনটা, এই তিনটার মধ্যে দুইটা অলরেডি আমরা পড়ে ফেলছি। একটা হলো বিচ্যুতি অথবা ডিক্লিনেশন, এটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে। আর একটা হলো বিনতি অথবা ডিপ অথবা ইনক্লিনেশন, এটাকে স্মল ডেটা দিয়ে রিপ্রেজেন্ট করে। আর এই থার্ড নাম্বারটা এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়ে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করে দিব। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছো।